বন্ধুরা তোমরা কি জানো গাঁদা গাছ প্রতিস্থাপন করার পর থেকে গাঁদা গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করলে গাঁদা গাছ তোমাদের দ্রুত বড় ও ঝোপালো হয়ে উঠবে? এর পাশাপাশি গাঁদা গাছ ছোট থাকা অবস্থা থেকে কোন পরিচর্যাগুলোকে করলে পরে তোমাদের গাঁদা গাছের পাতা একটাও কুঁকড়ে যাবে না? তো এই শীতের শুরুতে দাঁড়িয়ে তোমরাও যদি চাও তোমাদের ছোট ছোট গাঁদা গাছগুলোকে দ্রুত বড় ও ঝোপালো করে তুলতে, যদি তোমরা চাও তোমাদের গাঁদা গাছের পাতা সম্পূর্ণ শীতকাল জুড়ে টান টান এবং সবুজ থাকুক, গাছের মধ্যে যে সমস্ত ফুল আসবে সেই ফুলগুলোর আকার আয়তন বেশ বড় বড় হোক, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটুও কিন্তু তোমাদের মিস করলে চলবে না। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে এমন কয়েকটি ঘরোয়া খাবারকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যে খাবারগুলোকে তোমরা যেমন বাড়ির মধ্যে অতি সহজে তৈরি করতে পারবে, তেমন সেই খাবারগুলোকে তোমরা যদি তোমাদের ছোট থাকা প্রত্যেকটা গাঁদা গাছের মধ্যে নিয়মিত ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের প্রত্যেকটা গাঁদা গাছ যেমন 20 থেকে 25 দিনের ভেতরে প্রচুর পরিমাণে বড় ও ঝাঁকড়া হয়ে উঠবে, তেমন কিন্তু তোমাদের গাঁদা গাছের মধ্যে যে সমস্ত ফুল আসবে সেই ফুলের আকার ও আয়তনও কিন্তু বৃদ্ধি পাবে। এবং এর পাশাপাশি আমি তোমাদের বলবো কোন সেই পরিচর্যাগুলি যা গাঁদা গাছ প্রতিস্থাপন করার পর থেকেই যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে আমাদের গাঁদা গাছের পাতা এই শীতকালে কখনোই কুঁকড়ে জড়ো হয়ে যাবে না। তাই সকলকেই বলবো ভিডিওটাকে শুরুতেই একটা লাইক করে দাও, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, শীতের শুরু হওয়ার সাথে সাথে আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে যে গাছটাকে এনে প্রথম প্রতিস্থাপন করি সেটা হলো বন্ধুরা এই গাঁদা গাছ। এবং গাঁদা গাছকে প্রতিস্থাপন করার পর আমরা মোট 3 ধরনের সমস্যাকে এই গাছের মধ্যে লক্ষ্য করতে পারি। প্রথম হলো গাঁদা গাছ প্রতিস্থাপন করার পর আমরা দেখি দিনের পর দিন কেটে যাওয়া সত্ত্বেও গাছগুলো দ্রুত বৃদ্ধি হয় না এবং গাছগুলো ঝোপালো হয়ে ওঠে না। এবং তার সঙ্গে সঙ্গে যে 2 নম্বর সমস্যাটাকে লক্ষ্য করা যায় সেটা হলো দেখা যায় যে গাছের মধ্যে যখন নতুন নতুন পাতা বৃদ্ধি হতে আরম্ভ করে সেই পাতাগুলি অধিকাংশই কিন্তু কুঁকড়ে জড়ো হয়ে যায়। এবং এর সাথে সাথে যে 3 নম্বর সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি সেটা হলো গাঁদা গাছের মধ্যে যখন ফুল আসে তখন সেই ফুলের আকার ও আয়তন কিন্তু ছোট হয়ে যায়। তো গাঁদা গাছের এই 3 ধরনের সমস্যার সমাধান যদি আমরা বাড়িতে বসেই করতে চাই, তাহলে গাঁদা গাছ প্রতিস্থাপন করার সময় থেকে গাছের মধ্যে ফুল আসা পর্যন্ত আমাদের বেশ কয়েকটি নিয়মকে মানতে হবে এবং ঘরোয়া কিছু খাবারকে আমাদের সময় সময় প্রয়োগ করতে হবে। তো প্রথম যে বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো বন্ধুরা, গাঁদা গাছ প্রতিস্থাপন করার সময় গাঁদা গাছের জন্য একটা সঠিক টব নির্বাচন এবং গাঁদা গাছের জন্য সঠিক মাটি তৈরি। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার গাঁদা গাছগুলোকে প্রতিস্থাপন করার পর থেকে গাঁদা গাছগুলো কিন্তু দ্রুত বড় হতে আরম্ভ করেছে এবং গাছের মধ্যে নতুন নতুন পাতা ও ডালপালাও কিন্তু দ্রুত আসতে শুরু করেছে। কিন্তু বন্ধুরা, অনেক সময় কিন্তু অনেক গাঁদা গাছের ক্ষেত্রে এই বিষয়টাকে লক্ষ্য করা যায় না। তার কারণ আমরা এই গাঁদা গাছ প্রতিস্থাপন করার সময় যে ভুলটা অনেকেই করি সেটা হলো আমরা যখন এই গাঁদা গাছগুলোকে থামপট সমেত সংগ্রহ করে আনি তখন কিন্তু আমরা ডাইরেক্ট একটা বড় টবের মধ্যে ফাইনাল পটিং করে ফেলি এবং তার ফলে আমাদের গাঁদা গাছগুলো সেই বড় টবের মধ্যে সঠিকভাবে কিন্তু বৃদ্ধি হতে পারে না। তো আমাদের যেটা করতে হবে, থামপট সমেত যখন আমরা আমাদের গাঁদা গাছগুলোকে সংগ্রহ করে আনবো তখন ডাইরেক্ট কিন্তু এই বড় টবের মধ্যে প্রতিস্থাপন কখনোই করা চলবে না। আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু শুরুতেই 3 থেকে 4 ইঞ্চি টবের মধ্যে গাঁদা গাছগুলোকে প্রথম প্রতিস্থাপন করতে হবে। যেমন তোমরা দেখছো আমার হাতে এই টবটা আছে, আমি কিন্তু শুরুতে গাঁদা গাছগুলোকে এই টবের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম এবং গাঁদা গাছগুলো যখন বড় বড় হতে শুরু করেছে, মানে যখন এই সাইজের হয়ে গেছে, তখন কিন্তু আমি গিয়ে 8 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করেছি। তো এইভাবে তোমরা যদি তোমাদের গাঁদা গাছকে প্রতিস্থাপন করো তবেই কিন্তু তোমাদের গাঁদা গাছগুলো সঠিকভাবে কিন্তু বৃদ্ধি হবে। একটাও গাঁদা গাছ পচে গিয়ে মারা যাবে না এবং গাঁদা গাছগুলোর মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে তোমরা আনতে পারবে। তো বন্ধুরা, শুধুমাত্র টব নির্বাচন করলেই হবে না, এই টব নির্বাচন করার পাশাপাশি গাঁদা গাছের জন্য কিন্তু সঠিক মাটিকেও তৈরি করতে হবে। বন্ধুরা, আমি কিন্তু আমার গাঁদা গাছগুলোকে 3 ইঞ্চি পট থেকে শুরু করে ফাইনাল পটিং করা পর্যন্ত আমি কিন্তু 40% মাটি এবং 10% নদীর সাদা বালি, তার সঙ্গে সঙ্গে 30% ভার্মি কম্পোস্ট এবং 20
95% কোকোপিট মিশিয়ে আমি মাটি তৈরি করে সেই মাটিতেই কিন্তু গাছকে প্রতিস্থাপন করেছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার মাটিটা কিন্তু হালকা ঝুরঝুরে মাটি। তো এই ধরনের মাটিকেই তোমরা কিন্তু তোমাদের গাঁদা গাছের জন্য ব্যবহার করবে। এবং গাঁদা গাছ যখন দেখবে 25 থেকে 30 দিন বয়স হয়েছে, তারপরে গিয়েই তোমরা কিন্তু গাঁদা গাছের মধ্যে খাবার প্রয়োগ করবে। আর এইভাবে যদি তোমরা শুরুতেই গাঁদা গাছের পরিচর্যাটা শুরু করতে পারো, তবেই কিন্তু তোমাদের গাঁদা গাছগুলো সঠিকভাবে কিন্তু বড় এবং বৃদ্ধি হতে শুরু হবে। তো বন্ধুরা, এরপর যে 2 নম্বর কাজটাকে আমরা করব সেটা হলো গাঁদা গাছ প্রতিস্থাপন করার পর আমরা 2 থেকে 3 দিন গাছগুলোকে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রাখবো এবং তারপর আমরা ছাদ বাগানের ফুল সানলাইট যেখানে থাকে আমরা কিন্তু সেই স্থানের মধ্যে গাঁদা গাছগুলোকে রাখবো। তো এই 2 নম্বর কাজটার সাথে সাথে আমাদের যে 3 নম্বর বিষয়টাকে ভালোভাবে মাথায় রাখতে হবে, যেটা হলো বন্ধুরা আমাদের গাঁদা গাছের মাটির মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ। কারণ বন্ধুরা, আমাদের গাঁদা গাছের মধ্যে জল প্রয়োগ করার উপরেই নির্ভর করে এই গাছের পাতা কুঁকড়ে যাওয়া বা না যাওয়া। আমি কিন্তু বন্ধুরা শুরুতেই 3টে গাঁদা গাছকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এবং তোমরা দেখো আমার কিন্তু গাঁদা গাছের মাটি অল্প একটুখানি কিন্তু ময়েশ্চার আছে। তো এই ধরনের মাটির মধ্যে যদি আমরা ময়েশ্চার ভাবকে সবসময় মেনটেন করতে পারি, তবেই কিন্তু আমাদের গাঁদা গাছের পাতাকে কুঁকড়ে যাওয়ার হাত থেকে কিন্তু আমরা বাঁচাতে পারবো। আর আমরা যদি অতিরিক্ত পরিমাণে গাছের মাটিতে জল প্রয়োগ করি, তাহলে কিন্তু দ্রুত গাছের পাতা কুঁকড়ে জড়ো হয়ে যাবে, গাছের বৃদ্ধি বিকাশ থমকে যাবে এবং অবশেষে গাছের মধ্যে কিন্তু ফুল আসতে চাইবে না। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র আমাদের জল প্রয়োগের কারণেই যে গাঁদা গাছের পাতা কুঁকড়ে যায় সেটা কিন্তু একেবারেই নয়। গাঁদা গাছের মধ্যে যদি খাবারের অভাব হয়, সেক্ষেত্রেও কিন্তু গাছের পাতা কুঁকড়ে হলুদ হয়ে যেতে কিন্তু আরম্ভ করে। তো এক্ষেত্রে কোন খাবারকে প্রয়োগ করব সেটা আমি পরক্ষণে তোমাদের বলছি। কিন্তু খাবারের অভাব হওয়ার পাশাপাশি গাছের মধ্যে যদি পোকামাকড়েরও আক্রমণ হয়, তাহলেও কিন্তু গাছের পাতার এরকম হাল কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তাই আমরা সঠিকভাবে যেমন গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব, তেমন আমরা সময় সময় গাছের মধ্যে কিন্তু কীটনাশককে ব্যবহার করব। গাছ প্রতিস্থাপন করার ঠিক 15 দিন পর থেকে যদি আমরা আমাদের গাছের মধ্যে নিম তেলকে প্রত্যেক 5 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু গাঁদা গাছের এই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা কিন্তু বন্ধ হবে। তো তোমাদের কাছে যদি নিম তেল থাকে সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। আর তা না হলে এই বায়ারের কনফিডারকে 1 লিটার জলে 1 ml দিয়ে তোমরা কিন্তু বিকালবেলার দিকে প্রত্যেক 7 দিনে একবার কিন্তু স্প্রে করে দিতে পারো। এই কনফিডার সমস্ত ধরনের পোকামাকড়ের সাথে সাথে অ্যাপিডসের ওপরেও কিন্তু মারাত্মকভাবে কাজ করে। তাই এই কীটনাশক প্রয়োগ করলে আর কিন্তু তোমাদের গাছের পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যা কিন্তু থাকবে না। তো বন্ধুরা, এই 3 ধরনের কাজকে করার পাশাপাশি তোমাদের জানতে হবে গাঁদা গাছ প্রতিস্থাপন করার পর থেকে কোন কোন খাবারগুলোকে তোমরা ব্যবহার করলে তোমাদের গাঁদা গাছ দ্রুত বড় ও ঝোপালো হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে গাঁদা গাছের মধ্যে যখন ফুল আসবে সেই ফুলের আকার ও আয়তনও বৃদ্ধি পাবে। বন্ধুরা, শুরুতেই এই যে খাবারটাকে তোমাদের দেখাচ্ছি, দেখো এই খাবারটা কিন্তু আমাদের প্রত্যেকটা শীতকালীন গাছের জন্য একটা ঘরোয়া অমৃত বলতে পারো। এবং এই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের যেমন বাড়ি থেকে 1 টাকাও খরচ হবে না, তেমন কিন্তু আমরা সহজেই এই খাবারটাকে বাড়ির মধ্যে কিন্তু প্রস্তুত করে নিতে পারবো। তো বন্ধুরা, এই খাবারটা আর কিছুই নয়, এটা হলো আমাদের পেঁয়াজের খোসা, কলার খোসা এবং চা পাতা ভেজানো জল। এবং এই খাবার আমাদের গাছকে যেমন দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা ও পাতা আনবে, তেমন গাছের মধ্যে যে ফুলের আকার ও আয়তন সেটাকেও কিন্তু বৃদ্ধি করবে। তাই আমরা যেটা করব, এই খাবারটাকে কিন্তু আমরা বাড়ির মধ্যে তৈরি করে কিন্তু ব্যবহার করব। তো কিভাবে আমাদের ব্যবহার করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 2.5 লিটার জল নিয়েছি এবং সেই 2.5 লিটার জলের মধ্যে আমি কিন্তু 3 চামচ ফ্রেশ চা পাতাকে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে 5 থেকে 7টা আমি শুকিয়ে যাওয়া কলার খোসাকে ব্যবহার করেছি এবং 7 থেকে 8টা বড় বড় সাইজের পেঁয়াজের খোসাকে কিন্তু ব্যবহার করেছি। এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য আমি কিন্তু 48 ঘন্টা রেখে দিয়েছিলাম এবং 48 ঘন্টা পর আমি কিন্তু এই লালচে বর্ণের তরল দ্রবণটাকে পেয়ে গেছি। তো আমরা যেটা করব, এই যে দ্রবণটা, এই দ্রবণটার মধ্যে আমরা কিন্তু আর প্লেন জলকে অ্যাড করব না। এই দ্রবণটা থেকে আমরা কিন্তু 250 ml দ্রবণ প্রথমে তুলে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তুলে নিলাম এবং এই 250 ml দ্রবণটাকে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা
8 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা গাঁদা গাছের মধ্যে কিন্তু ব্যবহার করে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্যবহার করে দিলাম। এর থেকে বেশি পরিমাণে দ্রবণকে ব্যবহার করার কিন্তু কোনো ধরনের প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই প্রথম খাবারটির পাশাপাশি এরপর যে 2 নম্বর খাবারটাকে নিয়ে আমি কথা বলবো, বন্ধুরা আমাদের এই খাবারটা হলো এটা। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণে খাবারকে কিন্তু তৈরি করে রেখেছি। আর এই খাবারটা হলো সরিষার খোল পচা জল। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 4 লিটার জলের মধ্যে আমি কিন্তু 300 গ্রাম সরিষার খোলকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। ঠিক আমি কিন্তু 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখার পরে এই সরিষার খোল থেকে কিন্তু একটা তীব্র পচা গন্ধ উঠছে। মানে এই খাবারটা সম্পূর্ণভাবে কিন্তু গাছে প্রয়োগ করার জন্য আমার প্রস্তুত হয়ে গেছে। তো এইভাবে তোমাদের কিন্তু খাবারটাকে তৈরি করতে হবে। তোমরা যদি 1 লিটার জলকে ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা 150 গ্রাম সরিষার খোলকে ভিজত দেবে। যদি তোমরা এখানে 4 লিটার জলকে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের 300 গ্রাম সরিষার খোলকে ভিজত দিতে হবে এবং ভিজিয়ে রাখতে হবে তোমাদের 4 থেকে 5 দিন। তো এইভাবে তোমরা কিন্তু খাবারটাকে তৈরি করে ফেলতে পারবে এবং এই খাবারটাকে আমাদের কিন্তু ছোট থেকেই প্রত্যেকটা গাঁদা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। কিন্তু এই খাবারকে প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়মকে তোমাদের মানতে হবে। সেটা হলো বন্ধুরা, এই খাবারটাকে প্রয়োগ করার সময় এই খাবারটার সাথে আমাদের কিন্তু সম পরিমাণে জল মেশাতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার সুবিধার্থে এখানে 500 ml সরিষার খোল পচা জলকে কিন্তু নিয়ে নিয়েছি। তো আমি যেটা করব, আমি কিন্তু এই 500 ml সরিষার খোল পচা জলের সঙ্গে আরও 500 ml প্লেন জলকে অ্যাড করে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 500 ml জল মিশিয়ে এই দ্রবণটাকে কিন্তু 1 লিটার তৈরি করে ফেলেছি। এবং এই দ্রবণের সঙ্গে এরপর আমরা যে ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই কফি পাউডার, যা আমাদের গাছের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে আয়রন, ম্যাগনেসিয়ামের যোগান দেবে। এবং এর পাশাপাশি এই কফি পাউডার আমাদের কিন্তু গাঁদা গাছের মাটিকে অ্যাসিডিক রাখতেও সাহায্য করবে। তাই আমরা যেটা করব, 1 লিটার এই সরিষার খোল পচা তরলের সঙ্গে আমরা কিন্তু 1/2 চামচ কফি পাউডারকে মিশিয়ে দেবো। এবং কফি পাউডারকে মিশিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এই দ্রবণটাকে ভালো করে কিন্তু আবার গুলে নেব। এবং গুলে নিয়ে আমরা এই রকম অনুষ্ঠান বাড়ির 1 টাইম গ্লাসের মধ্যে 1 গ্লাস দ্রবণ নিয়ে নেব এবং 6 থেকে 8 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা গাঁদা গাছের জন্য আমরা 1 গ্লাস করে এই দ্রবণকে কিন্তু ব্যবহার করব। তো দেখতে পেলে আমরা কিন্তু ব্যবহার করে দিলাম। এক্ষেত্রে বন্ধুরা গাছ যত বড় হতে থাকবে তত কিন্তু খাবারের পরিমাণটা তোমাদের বাড়াতে হবে এবং টবের সাইজ যদি ছোট হয় তাহলে কিন্তু তোমাদের এই খাবারকে একটু কম ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ঘরোয়া তরল খাবারগুলোকে আমরা যদি প্রত্যেক সপ্তাহে একবার করে রিপিটেডভাবে ব্যবহার করতে পারি তাহলেই কিন্তু আমরা এই খাবার থেকে সঠিক বেনিফিট কিন্তু লক্ষ্য করতে পারবো এবং আমাদের গাঁদা গাছকে আমরা দ্রুত ঝোপালো ও নতুন নতুন পাতাতে ভরিয়ে তুলতে পারবো এবং গাছের মধ্যে আমরা কিন্তু বড় বড় ফুলকেও পেতে পারবো। তো তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।